সুখবর, মঙ্গলে পাওয়া গেছে পানির প্রবাহ। সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনার কথা বলছে নাসার বিজ্ঞানীরা। তবে দুঃসংবাদ হলো, ঢাকার কূটনৈতিক পাড়ায় গুলশানে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন একজন বিদেশি নাগরিক। আর ভালো মন্দ এসব মিলিয়ে আমাদের আজকের আয়োজন বাংলাদেশ এখন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সুলতানা রহমান। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং দেশ টিভির বার্তা প্রধান জাহিদুল হাসান পিন্টু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আসলে সুখবর তো বটেই, মঙ্গলে যদি পানি পাওয়া যায়, যদিও সেটা লবণাক্ত পানি, সেখানে তারা বলছে যে মানে সার্টেনলি আর কি প্রাণের একটা সম্ভাবনা তারা আগের চেয়েও অনেক জোরালোভাবে দেখছেন। ফলে আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কি ধরনের পরিবর্তন আসলে আশা করা যায়, এটা তো একটা বৈপ্লবিক ব্যাপার হতে পারে নাকি জনাব সাইদ খান? নিশ্চয়ই, এটা তো একটা যুগান্তকারী ঘটনা। আমরা হয়তো বা আর একটা মানব সভ্যতা অন্য যুগেও প্রবেশ করতে পারে। আর একটা হচ্ছে যে আমরা, এটা তো আসলে বৈজ্ঞানিকদের ব্যাখ্যা দেওয়ার বিষয়, তারপরে আমরা সাধারণভাবে যেটা শুনে আসছি যে পানির সঙ্গে জীবনের একটা যোগ আছে। যেখানে পানি আছে সেখানে জীবন আছে। তো সেই জীবনটা কেমন? এটা কি কিছু জলজ প্রাণী আছে, না সেখানে অন্য প্রাণী আছে, কিংবা কোনো বুদ্ধিমান প্রাণী, মানুষের সমগোত্রীয় বুদ্ধিমান প্রাণী আছে? এসব প্রশ্ন আমাদেরকে বারবার উকি দিচ্ছে। আমরা জানি না এই আবিষ্কার এবং আবিষ্কারকরা তাদেরকে এটা স্পষ্ট করার দরকার। হয়তোবা এটা কালক্রমে মানব সভ্যতা তার একটা নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এটা একসময় আমরা তো শুনেছিলাম যে চাঁদে মানুষের বসতি গড়ে উঠবে, এবং এটা নিয়ে অনেক কবিতা, গান, উপন্যাস বহুত কিছু তৈরি হয়েছে। তো সেই চাঁদের ব্যাপারটার উৎসাহ কিন্তু একটু ভাটা পড়েছে। তারপরে না, চাঁদে তো পানি পাওয়া যায়নি, যে অক্সিজেন পাওয়া যায়নি, যে সমস্ত মানে প্রাণের জন্য যা যা দরকার সেগুলি তো আর পাওয়া যায় না, কারণে উৎসাহটা কিন্তু ভাটা পড়েছে। কিন্তু তারপরে তো মঙ্গল গ্রহ আরো অন্যান্য বিষয় নিয়ে আমাদের এক ধরনের আগ্রহ তো তৈরি হয়েছে। এখন মঙ্গলের এই আবিষ্কারটা, এটা ব্যাপারে আমরা যতটুকু যেটা দুই লাইনে যেটা শুনেছি, তো এটা আমাদেরকে এক ধরনের উৎসাহ এবং এক ধরনের অনুসন্ধিৎসু করে তুলেছে। এবং আমাদের আসলে জানবার বিষয় যে আসলে আরো কি কি পাওয়া যাবে এবং সম্ভাবনার দ্বার কতটুকু খুলে দেবে। দেখেন, নাসা কিন্তু গত কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে খুব মানে একটা, তারা বলতে যাচ্ছে খুবই একটা এক্সক্লুসিভ তারা অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছে। অনেকেই হয়তো ধারণা করেছিল যে সেটা পানির ব্যাপারই হতে পারে, প্রাণের ব্যাপার সংক্রান্ত কিন্তু হতে পারে। তারা যেটা প্রেস স্টেটমেন্ট দিয়ে বলছিল, তো যে প্রেস কনফারেন্সে ঘোষণা দিবে একটু রহস্য রেখে দিয়েছিল। সেই মানুষের মধ্যে এই ধারণাটা কারো কারোর মধ্যে আরো এক ধাপ এগিয়েও ধারণা করেছে যে সেটা হতে পারে। তো সাইদ ভাই যেটা বললেন আসলে তাই। এই যুগান্তকারী, আমি এর চেয়ে আরো অন্য কোনো শব্দ থাকলে তো আমি সেখানে এইটাই ব্যবহার করতাম। এখানে কিন্তু বাংলাদেশের একটা দুঃখবর আর ওখানকার সুখবর আনছে না, দুটোর মধ্যে রিলেট আছে। রিলেশনটা কি জানেন? রিলেশনটা হলো বিজ্ঞান কোথায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আর ধর্মান্ধরা কোথায় পড়ে আছে, এই ঘটনা দিয়েও কিন্তু সেটা প্রমাণ করে। সেই মঙ্গলে প্রাণ আছে কিনা সেই গবেষণা তো আজকে থেকে শুরু হয়নি। এই ধরেন এরা খুব সম্ভবত প্রথম যখন আমি নিউজে যা দেখলাম 2011-এ তারা এটা পানির রকমের কিছু একটা দেখতে পেয়েছে তাদের ছবিতে, যেটা আপনার -10 ডিগ্রির মধ্যে থাকলে এটার অস্তিত্ব দেখা যায়। এরপরে আবার এটা বেড়ে গেলে ওইটা দেখা যায় না, গ্রীষ্মকালে সেটা দেখা যায় বলছে। সেইটা দেখেন আস্তে আস্তে 4 বছরের মধ্যে কিন্তু এই বিজ্ঞানীরা যে লেগেছিল সেটার আজকে একটা সফল একটা পরিসমাপ্তি আসলো। আমরা জানি না 2-4 বছর বা 10 বছর বা 50 বছর বা 1 বছরও হতে পারে, হয়তো আমরা প্রাণের অস্তিত্বের কথাও এই নাসার বিজ্ঞানীদের কাছ থেকে আমরা শুনতে পাবো। তবে এখানে একটা ব্যাপার আছে যে আমাদের সেই যখন কোনো আবিষ্কার হয় সেটা মানব সভ্যতার আবিষ্কার, কিন্তু আমরা বহুত আবিষ্কার দেখেছি যে কিংবা বহুত নতুন স্থান ইত্যাদি, তো সেটা মানব সভ্যতার পরিবর্তে কোনো গোষ্ঠী কিংবা কোনো দেশ সেটা কুক্ষিগত হয়েছে। তা আমার মনে হয় এই নাসা সহ আজকের পৃথিবীতে মানব সম্প্রদায়কে ভাবতে হবে যে এই সমস্ত আবিষ্কারের মধ্য দিয়ে মানব সভ্যতা যেন ত্বরান্বিত হয় এবং এটা যেন কোনো বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত না হয়। আমার মনে হয় এই ব্যাপারগুলো নিয়েও আমাদের ভাবা উচিত। আসলে মহাকাশ বিজ্ঞানীরা বা গবেষকরা মানে এই পৃথিবীর বাইরে প্রতিবেশী বিশ্বগুলো আসলে কেন অনুসন্ধান করছিল? কারণ পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে মানুষের অস্তিত্বই তো আর থাকবে না। ফলে সেই জায়গা থেকে আসলে বাইরেও মানুষের কিছু মানে কল্পনা থাকে, কতদূর যাওয়া যায়। এই কল্পনায় করতে করতে কিন্তু একটা
ওই সাকসেসের দিকে আগে। না তার দিগন্ত প্রসারিত হলো। না না, বলা হয়ে থাকে যে মানে কল্পনা সেটা আছে। জ্ঞানের চেয়ে শক্তিশালী, কল্পনা না থাকলে তো আসলে সেই আপনি কল্পনা, এই যে আপনার যে যেটা বললেন যে মানব সভ্যতা হতে পারে না, যে সাইদ ভাই যেটা বললেন যে ওখানে হয়তো অন্য কোনো প্রাণী হতে পারে, আমাদের চেয়ে বুদ্ধিমান প্রাণী হতে পারে, হ্যাঁ, সেটা কিন্তু আমরা একটু বেশি ভাবছি কি না না, কে জানে। সেটাই বললাম, নানান কিছু তো হতে পারে, সবকিছু কিন্তু এই হতে পারে যে আজকে এই কথাটা বলছি সেটার বীজই তো আজকে তারা আমাদেরকে জানান দিল যে না আমি হতে পারে কথাটা এমনি আমি বলি অন্য না। একটা বিষয়টা আমি বলছি, যেমন আমার মনে হয় যে যেমন বিশ্বের যে কোনো ভাবে যে কোনো ফর্মে একটা জাতিসংঘ আছে, তো জাতিসংঘের এই সমস্ত অনেক ক্ষেত্রে হয় কি যে নাসা, যেমন নাসা পৃথিবীর সমস্ত দেশের বিজ্ঞানীরা কিন্তু এখানে একত্রিত হয়েছে, কিন্তু না, এই যে এই টিমের প্রধান, আপনাকে একটু অ্যাড করি, এই টিমের যে প্রধান যে বিজ্ঞানী যিনি স্টেটমেন্টটা লিখেছেন উনি নেপালি। হ্যাঁ না, আমি সেই জন্য বলছি পৃথিবীর সব জায়গায় হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে একটা দেশের ব্যানারে। তো আমার বক্তব্য হচ্ছে, ক্ষমতা। হ্যাঁ আমার আচ্ছা, বক্তব্য যেই হচ্ছে যে করুক, এখানে আমরা না ভালো না খবর আমরা পেলেই বলছি হলো। আমি আসলে এই খবরটি আসলে কি রকম সেই খবরটি একটু আপনাদেরকে শোনাতে চাই, দেখাতেও চাই। আমি একটু সেই খবরটি বলছি। মঙ্গল গ্রহে লবণাক্ত পানির প্রবাহের সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গ্রীষ্মকালে এই পানি গ্রহটির পৃষ্ঠে প্রবাহিত হয় বলেও মনে করছেন বিজ্ঞানীরা। সোমবার ওয়াশিংটনে নাসার সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এই আবিষ্কারের ঘোষণা দেয়া হয়। The more information we're getting that it really is a fascinating planet. From the Curiosity rover, we now know that Mars once was a planet very much like Earth, with warm, salty seas, with freshwater lakes, probably snow-capped peaks and clouds and a water cycle, just like we're studying here on Earth with our Earth science satellites, the water cycle here on Earth. But something has happened to Mars. It lost its water, but we still have in the atmosphere and on the surface, for the most part. শুনছিলেন নাসার বিজ্ঞানীদের বক্তব্য। আসলে তারা বলছে প্রাণের সম্ভাবনা আরো বাড়িয়ে দিয়েছে। আপনি জানেন যে পানি থাকলে যেমন পৃথিবীতে কিভাবে মানুষে মানে প্রাণের সৃষ্টি হলো, বলে যে এমিবা থেকে, পানিতে এমিবা জাতীয় একটি প্রাণী থেকে আসলে পৃথিবীর আস্তে আস্তে করে বংশ পরম্পরা। আমি যদি ভুল বলে না থাকি, যদিও আমি সায়েন্সের স্টুডেন্ট এই না, ধরনের এভলিউশনটাও তাই, এভলিউশনারি থিওরি তাই বলে যে এই বিষয়গুলো নিয়ে আমি ফিরবো, কালক্রমে আসলে এই ইত্যাদি বিষয়গুলো হয়েছে। নিয়ে ফিরবো। না, আমি আমাকে একটু- নিতে হচ্ছে 40 সেকেন্ডের একটা ছোট্ট বিরতি, মাত্র 40 সেকেন্ড। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আসলে পৃথিবীতে যে প্রাণের উৎপত্তি, প্রাণের উৎস যেটা বলা হয় মানে বৈজ্ঞানিক ভাবে আর কি, সেই ক্ষেত্রে এখানে যদি মঙ্গলে যদি পানি থাকে, বিজ্ঞানীরা অনেক দিন ধরে বলছেন যে আসলে তাহলে পানি থাকলে নিশ্চিতভাবেই আসলে প্রাণও থাকবে। সেটা আমরাও শুনে এসেছি, কিন্তু এই ব্যাপারে একজন বিজ্ঞানী মন্তব্য করা খুব কঠিন, কেননা জুতায় কালি থেকে চণ্ডীপাঠ সবকিছু তো আমরা করতে পারি না, কেননা আমাদের তো একটা সীমাবদ্ধতা আছে। আমার মনে হয় এই ব্যাপারে যারা বিজ্ঞান বিষয়ক, এই ব্যাপারে যারা পণ্ডিত বিজ্ঞানী, তারা এই ব্যাপারে মন্তব্য করবেন। আমি সেই মন্তব্য আমরা করতে চাই না। আমরা যেটা বলতে চাই যে যারা এই আবিষ্কার করেছে, যারা পৃথিবীর মানে সমস্ত যে জ্ঞান ভান্ডারকে তারা সমৃদ্ধ করবে এবং তারা সভ্যতার অগ্রদূত, তাদেরকে আমরা স্যালুট জানাই। এর বাইরে আর কিছু বলতে চাচ্ছি না। জি, জাহিদুল হাসান, যে যদি মনে করেন মানে এর আগে আমরা দেখেছি যে কি বলে এটাকে, মানে গ্রহ থেকে গ্রহে মানুষ অনুসন্ধান করে যাচ্ছে যে কোথাও যদি একটি প্রাণের বা পানির অস্তিত্ব পাওয়া যায় কিনা। এমনকি মঙ্গলে বোধহয় 20-25 বছর ধরে গবেষণা তারা করছে, তাই না? অন্যান্য গ্রহতেও তারা চেষ্টা করছে। ফলে সেই দিক থেকে এটা আপনি কি করে, না ধরেন মঙ্গল তো আমাদের প্রতিবেশী গ্রহ, হ্যাঁ, সম্ভাবনাটা আপন গ্রহ আর কি। হ্যাঁ, এই সম্ভাবনাটা এই জায়গায় এই কারণে বেশি চিন্তা করেছে। আর এটা কিন্তু থেমে থাকবে না। এই যে ধরেন আপনার একটা সময় যখন এসে বোঝা যাবে যে ধরেন নাই, এই নাসা কি বসে থাকবে? আমি তো সেটাই বললাম, বিজ্ঞান যে কোথায় নিয়ে যাবে সেটা আমরা এখানে বসে এখন কল্পনাও করতে পারবো না আমরা কোথায় গিয়ে ঠেকতে পারি। হতে পারে একটু সবই কল্পনা, এক সময় দেখা যাবে আপনি মঙ্গলে বা অন্য কোথাও বেড়াতে যাচ্ছেন। অ্যানিমেটেড মুভিগুলি যদি দেখেন, সিনেমা দেখলে তো বোঝা যায় যে আসলে কত কিছু হতে পারে, যে মানুষ যে কল্পনা না দিয়ে। এই যে আপনার এই যে জাপান ঘোষণা দিল যে আপনার এই মহাকাশে আপনার লিফট বানাবে 2035 সালের মধ্যে, এই নাসা যেটা মানে বলেছিল ওটা সম্ভবই না, ওরা তো চ্যালেঞ্জটা নিয়ে নিল,
সে চ্যালেঞ্জ, মানে আমি বলছি তারা তো শুরু করে দিল, এগুলো তো বিজ্ঞান সম্ভব। কল্পনাকেও অতিক্রম করে। হ্যাঁ, সেটাই বলছি যে এটা কোথায় গিয়ে ঠেকাবে, এটা আপনি এখানে না, কল্পনা বিজ্ঞান করতে পারবেন না। কল্পনাকে অতিক্রম করে এটা আমি মানতে রাজি না। এটা হয় কি, কল্পনা থাকে না, দেখেই আসলে না, আমি বলি যে কল্পনার তো একটা সীমানা থাকে। কেন মানুষ যা দেখে তার দেখার ভিতর দিয়ে কল্পনা করে, আবার যখন সভ্যতা অন্য পর্যায়ে উত্তীর্ণ হয় তখনও কল্পনার পরিধি বেড়ে যায়। Right. তাই কখনো কখনো আজকের কল্পনা সেই কল্পনা বাস্তবে রূপ দেয়। যেটা আমরা ওই যে কি যেন বলে এবং কোনো আমাদের, কিছু আবিষ্কারেরও শেষ নেই, জ্ঞানেরও শেষ নাই, মানে যেটা আমরা বিজ্ঞানের কল্পনায় জয়যাত্রারও দেখেছি শেষ আমাদের নাই। বাংলাদেশের বিজ্ঞানী ওই যে জীবাণু কি বলে জীবাশ্ম, সাহেব, হ্যাঁ জীবাশ্ম যে মানে যিনি কল্পনা করেছিলেন 30 বছর আগে, আমরা গত বছর দুয়েক আগে সেটার প্রমাণ পেলাম। আমরা এই মুহূর্তে নামটা আসলে মনে আসতেছে না, যে কি করে প্রাণের উৎপত্তি হলো, এরকম একটি ব্যাখ্যা কিন্তু তিনি দিয়েছিলেন। না, সেটা ঠিক আছে। এই জন্য আমি সেটা যে জায়গাটা বলতে চাচ্ছি যে মানুষ আজকে যেটা কল্পনা করে আগামী দিনে সেটা মানে সেটাকে জয় করে, আবার নতুন করে মানুষ কল্পনা করে। কল্পনারও শেষ নেই, মানুষের বিজ্ঞানের জয়যাত্রাও থেমে থাকে না। এটা দুটোই হচ্ছে চলমান বিষয়। মানুষের স্বপ্ন, মানুষের কল্পনা, স্বপ্ন এবং বিজ্ঞানের জয়যাত্রা, সেটা যেন সবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সেই আপনি দেখেন মানে বিজ্ঞান, আমরা তার দর্শক মাত্র। কিন্তু আমরা কি আসলে দেখতে পারবো? সেটা অপেক্ষা করেন, এই কারণ আমরা কি এই খবরটাও যে পাবো সেটা কি আমরা জানতাম? আমরা তো বিষয় না, মানুষ মানব তো বিষয় না, সভ্যতার মানব বিষয়। সভ্যতা তো ক্রমবিকাশমান। আমরা থাকবো না, কিন্তু প্রজন্ম থাকবে, প্রজন্মের পর প্রজন্ম আসবে, এবং আজকের বিগত দিনের প্রজন্ম বিজ্ঞানের যে জয়যাত্রা দেখতে পারেনি, আমরা সেটা দেখেছি। পরবর্তী প্রজন্ম আরো সামনে দিকে কি যাবে। হবে সেটা বলা মুশকিল না। এই সভ্যতা শেষ হয়ে নতুন আরেকটা সভ্যতা শুরু হতে একদম পারে না। এক্সাইটমেন্ট আসলে কি কাজ করে না যে আচ্ছা আমরা এই পৃথিবীর মানুষ, অন্য কোথাও আমরা যে এলিয়েনের এত গল্প বলি, হ্যাঁ এত রকম অ্যানিমেশন এলিয়েন আরে নিয়ে আপনার আছে, সেই চিন্তা থেকেই তো এই গবেষণাগুলো হচ্ছে, না তা তো তাই না? বটেই। তাহলে এখন মনে করেন কোথাও একটা মঙ্গলে যদি এরকম একটা এলিয়েন থাকে, মাঝখানে একটা আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও দেখেছিলাম যে না, একটা সেটা মানুষের আপনার- আকৃতি, না, ওটা না, নাকি সেগুলো ফেক। আপনার ফেক জিনিস। হ্যাঁ, এগুলো এই ধরনের সুযোগ নেয়। ওই যে আমি বললাম না, কেউ কেউ তো বিশ্বাস করে। সেটার সঙ্গে যে আমি কেন বলি যে বিজ্ঞানের সঙ্গে যে ধর্মান্ধতা, সেই জায়গাও আপনার দেখবেন যে এটা নিয়ে কিছু আবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উল্টাপাল্টা লেখা শুরু করে দিয়েছে। তবে স্টিফেন হকিং এর একটা কিন্তু উক্তি আছে যে এই ধরনের ব্যাপারটা এও হতে পারে যে তোমাদের চেয়ে বুদ্ধিমান কেউ আছে, তোমাদেরকে গ্রাস করে নিতে পারে। এই ধরনের একটা সতর্কবাণীও কিন্তু আছে। আছে 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 কি আছেন সেটাই তো না, বললাম। সতর্কবাণীটা বললাম না, বেশি বুদ্ধিমান হয়ে এখানে ঘুরে ফিরে চলে যাচ্ছে কিনা সেটাই বা কিভাবে বুঝবেন? হ্যাঁ, দেখেন বলিভিয়া বা পেরুর দিকে কোনো একটা জায়গায় বিশাল আকৃতির কিছু অচেনা যানের ছাপ সেটাও আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা নিয়েও একটু না, এটা তোলপাড় সামাজিক হয়েছে। যোগাযোগ মাধ্যমে আপনি হ্যাঁ, যদি তোলপাড়ের কথা এরিয়াল বলছি আমি। ছবি মানে দেখেন, ভিউ দেখেন, ওইটা কিন্তু দেখা যায়। এবং বিজ্ঞানীদের আশঙ্কা বা ধারণা কিংবা সন্দেহ যে ওইটা কোনো এক অচেনা প্রাণীর যানবাহন। না, সেগুলো আপনি কনক্রিট কিছু দাঁড়ায়নি। হ্যাঁ, না, দাঁড়ায় না। তো যে বিষয়টা আমরা বারবার সাইড ভাই বলতে চাচ্ছিলাম যে এগুলো হলো মানব সভ্যতাকে যে এগিয়ে নিয়ে যায়, সেটাকে আরো কিভাবে মানে টোটাল হিউম্যান মানে বিইং এই পৃথিবীতে যত আছে সবাই যেন এর সুফল ভোগ করতে পারে, সেই দিকটাও একটু আপনার চিন্তার বিষয় আছে। সেই সুফল কিভাবে করে ভোগ করতে পারবে? এই জন্য আমরা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যার অপেক্ষায় থাকবো। কেননা আমরা আসলে সবাই যেন এর সুফল ভোগ করতে পারে, সেই দিকটাও একটু আপনার চিন্তার বিষয় আছে। সেই সুফল কিভাবে করে ভোগ করতে পারবে? এই জন্য আমরা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যার অপেক্ষায় থাকবো। কেননা আমরা আসলে কতটুকু আবিষ্কার হয়েছে এবং কতটুকু অগ্রগতি ঘটছে, এটা আমরা স্পষ্ট করে কিছু বলতে পারছি না। এবং এই জন্য হয়তোবা এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দরকার। নাসার কর্মকর্তারা কিংবা আমাদের দেশেও যারা বিজ্ঞান সংশ্লিষ্ট মানুষ, যারা আমাদেরও বিজ্ঞান চর্চা করছেন, তারা যেভাবে যতদূর দেখতে পাবেন আমি ততদূর আমরা দেখতে পাচ্ছি না। এখন আপনি যদি আমাদের যেই মহাকাশ গবেষণা কেন্দ্র আছে, হ্যাঁ আমাদের আসলে যারাই এখন পর্যন্ত মহাকাশে গেছে তারা কিন্তু নিজেদের ফ্ল্যাগ রেখে এসছে। আমাদের আসলে কোথায় কি অবস্থান, অদূর ভবিষ্যতে কোনো কিছু হবে কিনা, আমাদের যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে তারা একটা পাঠাবেন, তবে নিজস্ব যাত্রা না হলে, যেমন নাসার সঙ্গে কিন্তু বাংলাদেশের বিজ্ঞানীরা সংশ্লিষ্ট আছে, অনেক বাংলাদেশের অনেক বিজ্ঞানী আছেন অনেক আছেন। এবং এই যে নেপালি বিজ্ঞানী, এটা জয়যাত্রা, অতএব যেটা পৃথিবীতে যা কিছু ঘটছে তার সঙ্গে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানেরা আছেন, এবং সেটা কোনো দেশের নয়, কোনো জাতির নয়। তারপরেও আমরা আমাদের ভূখণ্ড থেকে যদি কোনো এই ধরনের
মানে যাত্রা শুরু হয়, সেটা তো আমরা অপেক্ষায় থাকবো, আমরা সেটা তো আশাই করি। এরকম কোনো এক সময় থাকবে। দেখেন তৃতীয় বিশ্বের একটি দুর্বল গণতান্ত্রিক একটি এই গরিব রাষ্ট্রের নাগরিক আমরা। হ্যাঁ, আমাদের কি বা নাসায় আমরা পাঠানোর মতো সেই সক্ষমতা অর্জন এত সহজ তো না। আমরা যদি আমাদের রাষ্ট্রটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি, রাজনৈতিকভাবে আমাদের রাষ্ট্রের অবস্থানটা সেখানে যায়, অর্থনৈতিক ভিত্তি যদি ওখানে দাঁড়ায়, কোনো এক সময় আমরাও যাব। ভারতের তো আছে, এবং আমার যতদূর মনে পড়ছে যে আপনার নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের সময় বলেছিলেন যে বাংলাদেশকে সহযোগিতা করবেন এই ক্ষেত্রে। সেটা আপনার ওই যে ওই মহাকাশ যান যে বাংলাদেশ পাঠানোর যে পরিকল্পনা করছে সেখানে সহযোগিতা করবে বলছে। ভারতের তো আপনার এই যে মহাকাশ গবেষণা কেন্দ্র খুব শক্তিশালী। আমি বলছি যে ওরা পারছে, আমরা পারছি না, আমরা তো একটু দুর্বল গরিব, এটা তো মানতে হবে। তো সেই জায়গাটায় আমরা ওখানে কতটা ব্যয় করব আর আমার অন্য বস্ত্র বাসস্থানে কতটা ব্যয় করব, এই নিয়েও তো আমাদের চিন্তা করতে হয়। তো আমাদের বিশ্বাস, আমাদের আশা ভরসা ওই জায়গায় যদি কখনো আমরা আমাদের রাজনীতিটাকে ঠিক লাইনে আনতে পারি, দেখবেন যে বেশি সময় লাগবে না, আমরা ওইদিকে যাব। কারণ আমাদের ছেলে মেয়েরা, এই দেশের ছেলে মেয়েরা বাইরে এই কাজ করছে অলরেডি। নাসায় অন্তত শখানেক বাংলাদেশি কাজ করে, যা বিভিন্ন পর্যায়ে। না, সেইটা তো আছে, সেই মেধা আছে, কিন্তু যেটা ব্যাপারটা হলো যে আমাদের রাষ্ট্রীয় শক্তি এবং আমাদের রাষ্ট্রের যে অর্থনৈতিক ভিত্তি ইত্যাদির পর নির্ভর করবে যে বাংলাদেশ মানে কোনো যান পাঠাতে পারবে কি পারবে না। বিশ্ব বিজয়ে মানে বিশ্ব ব্রহ্মাণ্ড বিজয়ে বাংলাদেশ কি ভূমিকা রাখবে তা নির্ভর করছে বাংলাদেশের অর্থনৈতিক বুনিয়াদ, বাংলাদেশের রাজনৈতিক বুনিয়াদ ইত্যাদির উপর। স্বপ্ন দেখতে দোষ কোথায়? স্বপ্ন দেখতে তো টাকা লাগে না। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। শুরুতেই বলেছিলাম সুখবর এবং একটি সুখবরটি নিয়ে আমরা এরই মধ্যে আলোচনা করেছি যে মঙ্গলে পাওয়া গেছে পানি এবং সেখানে প্রাণের অস্তিত্বের একটা সমূহ এবং মানে সম্ভাবনার কথা বলেছেন বিজ্ঞানীরা। কিন্তু দুঃসংবাদটি হচ্ছে গিয়ে গুলশানে ইতালির একজন নাগরিক হত্যা হয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি পরে মারা গেছেন। এখন ইউনাইটেড হাসপাতালে মানে তার মরদেহ রাখা আছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন। একটু তার কাছে যেতে চাই। স্বপন, আপনি যদি আমাকে শুনে থাকেন, একটু জানতে চাই আসলে কারা কি কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত করলো? সুলতানা, আসলে এটা আমরা শুরু থেকে এই ঘটনা ঘটার পর থেকেই যত পুলিশ কর্মকর্তার সাথে আমাদের দেখা হয়েছে বা গোয়েন্দা সংস্থার যেসব কর্মকর্তার সাথে দেখা হয়েছে সবার কাছে জানার চেষ্টা করেছিলাম। আসলে তারা এটা নিয়ে মিড লেভেলের কর্মকর্তারা এটা নিয়ে কথা বলতে চাননি, কারণ আপনি জানেন ইতোমধ্যে এটা নিয়ে আইজিপি কথা বলেছেন এবং ডিএমপি কমিশনারের কথা বলেছেন। সর্বশেষ এই ইউনাইটেড হাসপাতালে এসেছিলেন গুলশান জোনের ডিসি মিস্টার মোস্তাক, ওনার সাথে আমাদের কথা হয়েছিল। তিনি আমাদের যেটি বলেছেন যে যেহেতু আমার দুই বস এটা নিয়ে ইতিমধ্যে কথা বলেছেন, কাজে আমার আর কথা বলার নেই। ওনারা যতটুকু বলেছেন ততটুকুই। আর ওনাদের কথা অনুযায়ী যতটুকু আমরা বুঝতে পেরেছি যে প্রাথমিকভাবে তারা এখনও ঘটনাটি আসলে কি কারণে ঘটেছে সেটি তারা এখনো খতিয়ে দেখছেন। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। স্বপন, আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ সদস্যরা বলেছেন যে ঘটনাটি পরিকল্পিত হয়ে থাকতে পারে, এটা তারা কিন্তু বলেছেন। এই ব্যাপারে আপনার আরো কিছু জানা আছে কিনা? না, পরিকল্পিতভাবে ঘটেছে, কিন্তু কারা ঘটিয়েছে এই বিষয়ে কিন্তু আসলে যখন আইজিপি আর ডিএমপি কমিশনার যখন বলেছেন তখন আইজিপি আর ডিএমপি কমিশনার পরে এই ইউনাইটেড হাসপাতালে যারা এসেছিলেন, যেহেতু ইতালীয় নাগরিকের মরদেহটি এই ইউনাইটেড হাসপাতালের মর্চুয়ারিতে আছে এখনও এবং পুলিশের জিম্মায় আছে, কাজে পুলিশের কর্মকর্তারা এখানে একটু পরে এসেছেন। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এখানে পুলিশের কর্মকর্তারা এসেছিলেন, কিন্তু তারা এই বিষয়ে আর ফার্দার কোনো ইনফরমেশন আমাদের দিতে পারেননি বা দিতে চাননি। তারা আসলে এক ধরনের অনীহা প্রকাশ করেছেন। স্বপন, ইতালির হাই কমিশন, ইতালি এম্বাসি থেকে কি আসলে কিছু জানানো হয়েছে আপনাদেরকে? না, ইতালির এম্বাসির আমরা আসলে এখানে যখন পৌঁছেছি, অর্থাৎ ইতালির নাগরিকের মরদেহটি এখানে
ইতালির নাগরিকের যে বলা মরদেহ আমি বলতে চাই না, আসলে ঘটনাস্থলে যখন গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল, যে প্রত্যক্ষদর্শী ওনাকে নিয়ে এসেছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক বিল্লাল হোসেন, তার সাথে আমার কথা হয়েছিল এবং আমি দেখেছি তার শার্টটি রক্তমাখা এবং সে আসলে অনেক সাহসিকতার সাথে ঘটনাস্থল থেকে ইতালীয় নাগরিককে হসপিটালে নিয়ে এসেছে এবং পুলিশ কিছুক্ষণ আগে তাকে এখান থেকে আমরা দেখলাম যে নিয়ে গেছে। আমরা জানতে চেয়েছিলাম যে কী জন্য নিয়ে গেছে, তারা যেটি বললো যে জিজ্ঞাসাবাদের জন্য। তো বিল্লাল আমাদের যেটি বললো, সে আসলে সন্ধ্যার দিকে গুলশানের ওই 90 নম্বর রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। তো সে পরপর কয়েকটি গুলির শব্দ পেয়ে সে থমকে দাঁড়ায় এবং সে দেখতে পায় যে পাশে একজনের লাশ পড়ে আছে। সে আরও কয়েকজন তার সাথে ছুটে যায়। তো ছুটে গিয়ে আসলে তারা চেষ্টা করে যে কীভাবে তাকে কী করা যায়। তো এক পর্যায়ে সে একটি সিএনজিতে করে, ওই বিল্লাল সিএনজিতে করে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসে। এতটুকুই বিল্লালের জবানিতে আমরা জানতে পেরেছি। বিল্লাল এর বেশি কিছু আমাদের জানাতে পারেনি। স্বপন, আরেকটি প্রশ্ন, আমি শেষ প্রশ্নটা আপনাকে করতে চাই যে শুরুতে আমরা দেখেছিলাম বলা হয়েছিল যে এটি মার্কিন নাগরিক, মানে মার্কিন নাগরিক বলা হয়েছিল, পরে দেখলাম যে ইতালি বংশোদ্ভূত নাগরিক। আসলে এই ধোঁয়াশাটার কারণ কি? তার প্রকৃত পরিচয় এখন তো আমরা জানছি যে তিনি ইতালীয় নাগরিক, কিন্তু এই ধোঁয়াশার কারণ কেন হয়েছিল আপনার কি কিছু জানা আছে? হ্যাঁ সুলতানা, এই বিষয়টি আমি এখানে এসে বুঝতে পেরেছি। কারণ ইতালীয় যে নাগরিক, যার ইতালীয় নাগরিক যে গুলিবিদ্ধ হয়ে আজকে নিহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালের মর্চুয়ারিতে আছে, তার সাথে যে বিলঙ্গিংসগুলি পাওয়া গিয়েছিল, তার সাথে তার পাসপোর্ট পাওয়া গেছে, তার সেলফোন পাওয়া গেছে, তার হেডফোন পাওয়া গেছে এবং আরও যেটি ছিল, আরেকটি ছিল একটি আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার একটি কার্ড পাওয়া গেছে। যে কার্ডটির সূত্র ধরে আমরা একটু খোঁজার চেষ্টা করেছিলাম এবং এখানে যেসব প্রত্যক্ষ কয়েকজন উপস্থিত ছিলেন, তখন গণমাধ্যমের কর্মীরাও ছিলেন, গোয়েন্দা সংস্থার লোকজনও ছিলেন। তো তারা আমাদের যেটি বলেছেন যে ইতালীয় নাগরিকের যে কার্ডটি পাওয়া গেছে, এই কার্ডটি অনুযায়ী আসলে সে হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের সাঁতারের শিক্ষক এবং সেই সূত্র ধরে আসলে এখানে আমেরিকান এম্বাসি থেকে লোকজন এসেছিল। আমেরিকান এম্বাসির লোকজন এসেও তার ডেড বডি দেখে গেছে। তো আসলে সে ইতালির নাগরিক, তার সাথে ইতালির পাসপোর্ট পাওয়া গেছে। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে সাঁতারের শিক্ষক হিসেবে সে পাশাপাশি কাজ করে। জি স্বপন, আপনাকে ধন্যবাদ। আমি একটু যেতে চাই আমাদের বার্তা কক্ষে, সেখানে আছেন শাকিল আব্দুল্লাহ, তিনি কিছুক্ষণ আগেই ঘটনাস্থল ঘুরে এসেছেন। শাকিল, একটু আপনার কাছে জানতে চাই যে আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন যে ঘটনাটি পরিকল্পিত, কিন্তু তারা আবার এটিও বলছেন যে কারা, কেন, কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে সে সম্পর্কে তাদের ধারণা নাই। তাহলে তারা কিসের ভিত্তিতে বলছেন যে ঘটনাটি পরিকল্পিত? আসলে পুলিশের যে ভারপ্রাপ্ত মহাপরিদর্শক, তিনি ইউনাইটেড হাসপাতালে গিয়ে 7:30টার কিছু পরে যে বলেছেন যে এটি পূর্ব পরিকল্পিত। তারপরেই ঢাকা মহানগর পুলিশ কমিশনার তার আগেই ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য দিয়েছেন যে কিভাবে প্রত্যক্ষদর্শীর সাথে মূলত কথা বলেছেন, কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সে বিষয়ে তিনি কথা বলেছেন। তার আগে একটি ধোঁয়াশা হয়েছে যে তিনি ইতালিয়ান নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তারপরে সেটি পরিষ্কার হয় যে তিনি ইতালিয়ান নাগরিক। তারা কিসের ভিত্তিতে এই পূর্ব পরিকল্পিত বলল সেটি বলা যাচ্ছে না, তবে কিছু কিছু সিমটম, যেমন সেখানে লাইট জ্বালানো থাকে, পাশেই সৌদি রাষ্ট্রদূতাবাস রয়েছে, কয়েকজন অ্যাম্বাসেডরের বাসভবনও রয়েছে, সিসিটিভিও রয়েছে অনেকগুলো সেই রাস্তায়, সেগুলো আমরা দেখতে পেয়েছি। তবে সিকিউরিটি গার্ড, যারা নিরাপত্তা রক্ষী, তারা বলছেন যে হঠাৎ করে ওই সময়টায় কিছু লাইট বন্ধ রাখা হয়েছে, তো অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ছিল এবং আগে থেকেই দুজন মোটরসাইকেল আরোহী সেখানে ওত পেতে ছিল। যখন নাকি ইতালিয়ান নাগরিক কাছাকাছি আসে, ঠিক 90 নম্বর সড়কের শেষ মাথায় আসে, তখনই তাকে শুট করা হয় এবং শুট করার পরেই সৌদি দূতাবাসের পাশ দিয়ে একটি মোটরসাইকেলে করে 3 জন আরোহী সটকে পড়ে। তারপরেই কিন্তু এলাকাবাসী বা নিরাপত্তা রক্ষীরা এসে তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। তো এই সমস্ত বিভিন্ন বিষয়ে হিসাব নিকাশ করে বা অনুসন্ধান করে তদন্ত সংস্থার কর্মকর্তারা তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে হয়তো বলছেন যে এটি একটি পূর্ব পরিকল্পিত একটি হত্যাকাণ্ড এবং আরো কিছু আলামত হয়তো বা সংগ্রহ করা হয়েছে। আপনারা জানেন যে শাকিল, আপনি বলছিলেন যে পুরো ওই এলাকাটিতে আপনার সিসিটিভি আছে, ফলে পুলিশ কি ওই সিসি ক্যামেরার ছবিগুলি সংগ্রহ করার চেষ্টা করছে বলে আপনার জানা আছে? জি, আমার কাছে তারা সেই সিসিটিভির ফুটেজগুলো থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। এখনও তারা সেই জায়গাটিতে পৌঁছায়নি যে সিসিটিভির আওতার মধ্যে আছে কিনা, এখন অনেক রাত।
অনেকগুলো বন্ধ রয়েছে, আশপাশের একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, আগামীকালকে হয়তোবা তারা সে সমস্ত সিসিটিভির ফুটেজ নিয়ে যাচাই বাছাই করবেন, তথ্য বিশ্লেষণ করবেন। আর তথ্য প্রযুক্তির আরও বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন মাধ্যম রয়েছে, যে মোটরসাইকেলে করে তারা এই ঘটনাটি সংঘটিত করেছে, সেই মোটরসাইকেলের নাম্বার প্লেটেও যদি সিসিটিভির ক্যামেরায় ফুটে ভেসে, মোটরসাইকেলে করে তারা এই ঘটনাটি সংঘটিত করেছে, সেই মোটরসাইকেলের নাম্বার প্লেটেও যদি সিসিটিভির ক্যামেরায় ফুটে ভেসে ওঠে, তাহলে সেই মোটরসাইকেলেও শনাক্ত করা সম্ভব হবে বলে আমাকে একজন ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার আমাকে জানিয়েছেন। সুতরাং বিভিন্ন দিক থেকে চেষ্টা করা হচ্ছে যে হত্যাকারী যে 3 জন আছে তাদেরকে শনাক্ত করার জন্য, এবং তারপরে কেন এই হত্যাকাণ্ড কোনো আন্তর্জাতিক কোনো নাকি দেশীয় কোনো নাকি ছিনতাই করার উদ্দেশ্যে কি কি কারণে সে বিষয়টি সামনে চলে আসবে। তবে আমি একটি বিষয় বলতে চাই যে এই যিনি ইটালিয়ান নাগরিক, তিনি যে আইসিওতে কাজ করতেন, একটি নেদারল্যান্ড ভিত্তিক একটি এনজিও, তার একটি সিস্টার কনসার্ন প্রুফস একটি এনজিও, তার তিনি পরিচালক ছিলেন, যেটি নাকি বাংলাদেশের উত্তরাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে 40,000, 80,000 কৃষকের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করেন। তিনি গত মে মাসে এই বছরের মে মাসে বাংলাদেশে আসেন এবং তিনি একাই বসবাস করেন, তার সাথে কোনো পরিবারের স্বজনরা নেই। তিনি একাই গুলশানে একটি বাসায় ফ্ল্যাটে থেকে এই অফিস করেন এবং বেশিরভাগ সময় তিনি ঢাকার বাইরে বিভিন্ন প্রকল্প দেখাশোনা করেন। জি শাকিল, যেই সিসি ক্যামেরার ছবির কথা বললেন, আমিও পুলিশ তো সংগ্রহ করার চেষ্টা করবে, আশা করব আপনি ভালো রিপোর্টার, আপনিও নিশ্চয়ই সংগ্রহ করার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন যে এর আগে একজন সৌদি কর্মকর্তা, খালাফ যদি না আমার নাম ভুল হয়ে থাকে, তিনি কিন্তু ওই গুলশান এলাকাতেই নিহত হয়েছিলেন, খুন হয়েছিলেন আমি বলবো, এবং সেখানে সিসি ক্যামেরা দিয়ে শেষ পর্যন্ত আসলে খুব বেশি কি সুরাহা করতে পেরেছিল? বলা হয়েছিল যে ছিনতাইকারীর ঘটনা সেটি ছিল, ফলে এক একটি ঘটনা ঘটে আড়াল হয়ে যায়। আর সাম্প্রতিক এখন অস্ট্রেলিয়া টিমের বাংলাদেশে সফরে আসার কথা, তারা নিরাপত্তাহীনতার কথা বলছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে ফিরবো, আমি নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, এই যে ইতালিয়ান নাগরিক খুন হলেন, এর সঙ্গে এক ধরনের কি চাপ কি বাড়বে কিনা? যেমন অস্ট্রেলিয়া টিম আসছে না, তারা একটা নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়েছে, ফলে এটা কি একটা অন্যরকম একটা প্রভাব কি বা একটা ইমপ্রেশন কি তৈরি করবে? আচ্ছা, তার আগে ঘটনাটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে শহরে বিভিন্ন স্থানে একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলেছে, একটার পর একটা চাপা পড়ে যাচ্ছে। ব্লগার হত্যা করে কাণ্ডর পরেও আরো কতগুলো হত্যাকাণ্ড ঘটেছে। জনজীবন এক ধরনের নিরাপত্তা সংকটে রয়েছে, এটা অস্বীকার করার ব্যাপার না। হ্যাঁ, এখানে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে পুলিশ বাহিনী তারা তাদের সংখ্যা অল্পতা, লোকবলের অভাব ইত্যাদি বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছে। কিন্তু কূটনৈতিক পাড়া, যেখানে তো নিরাপত্তা নিশ্চিত করাটা রাষ্ট্রের একটা অপরিহার্য কর্তব্য, এবং সেখানে আগে একটা ঘটনা ঘটেছে, খালাফের ঘটনা, সৌদি নাগরিকের ঘটনা ঘটেছে, তারপরে সেখানে কেন নিরাপত্তা নিশ্চিত করা হয়নি? এবং আমরা জানি ঈদের পরে তো শহর শূন্যতা থাকে, লোকজন থাকে না, কিন্তু সেই জায়গাটা কূটনীতিক পাড়া কেন এত অবহেলিত রয়েছে? এবং নিশ্চয়ই এটা আমাদের আন্তর্জাতিক অঙ্গনে তো আমাদের ভাবমূর্তিকে তো প্রশ্নবিদ্ধ করেছে। এবং একের পর আমরা যেটাই বলি যে আমরা সরকারের পক্ষ থেকে, মন্ত্রী এমপিরা দাবি করেন এখানে জঙ্গিবাদ নেই, কিংবা এখানে সব কিছুই তাদের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু এই ঘটনাগুলো কিসের আলামত? এখানে জঙ্গিবাদ, সন্ত্রাস কিংবা যে কোনো কর্মকাণ্ড, সাধারণ আইন শৃঙ্খলার অবনতি সব তো একাকার, এটা তো আলাদা করে দেখার কোনো সুযোগ থাকে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাগুলো কেন ঘটলো এবং এখানে কেন নিরাপত্তা নিশ্চিত হয়নি? যুক্ত করতে চাই, যুক্তরাজ্য
তারা কিন্তু একটা তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে চলাচলে একটা একটা কিন্তু রেড অ্যালার্ট জারি করেছে। এবং শুধু এই যুক্তরাজ্যই নয়, ইউরোপের বিভিন্ন দেশই এই ধরনের রেড অ্যালার্ট জারি করেছে এবং তারা বাংলাদেশে তাদের নাগরিকদেরকে ভ্রমণের ক্ষেত্রে অনুৎসাহিত করছে এবং বিভিন্ন ক্ষেত্রে সতর্ক থাকার, যারা জরুরি কাজে আসছে তাদেরকে বিভিন্ন রকম সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিচ্ছে। জাহিদুল হাসান, কূটনৈতিক পাড়া এবং গুলশান একেবারেই খুব বলা যায় যে আপনি মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে সিসি ক্যামেরা আছে, মানে এর চেয়ে মানে নিরাপদ জোন বোধহয় ঢাকায় আর নাই। তারপরও এখানে একটা ঘটনা ঘটে, এটা তো আমার ধারণা যে 1 ঘন্টার মধ্যে এটা বের করে ফেলা উচিত। না, এত অপটিমিস্টিক হওয়া সম্ভব না যে 1 ঘন্টার মধ্যে আপনি বের করে ফেলতে পারবেন। কেন প্রথমত নয়, এই জায়গায় যেখানে না, আপনার এখানে সব আসলে ধরনের দেখেন, ব্যবস্থা আছে। এই জায়গায় আমি একটু অন্য বিষয়টা দেখি যে নিরাপত্তা ওখানে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু বাড়তি নিরাপত্তা থাকার পরেও যে বিষয়টা এখানে উদ্বেগজনক যে সেইটাকেও আপনার ইগনোর করে সন্ত্রাসীরা বা দুর্বৃত্তরা একজন মানুষকে খুন করার সুযোগটা বা সাহসটা কেন দেখায়, এই জায়গাটা আপনাকে ভাবতে হবে যে আপনি অনেক সিকিউরিটি নিলেন কিন্তু আমি খুন করতে চাই, ওই ফাঁক খুঁজে খুন করে আসলাম। এখানে আমার সাহসটা কেন হচ্ছে? কারণ আমি ধরা পড়ছি না বা আমাকে ধরা হচ্ছে না বা ধরার পর আমার বিচার হচ্ছে না, এটা একটা বিষয়। নাহলে এই সাহসটা দেখানোর কথা না। যেই জায়গাটা আপনার ঘটনাটা ঘটেছে এটা প্রায় গুলশান 2 নম্বরের শেষ মাথার দিকে, হ্যাঁ, পাকিস্তান এমবাসি, ওই একদম এমনকি শেষ আপনি দিকে। দেখেন খালেদা জিয়ার বাসা এই কাছাকাছি। সেই জায়গাটা এখন হয়তো আপনার কালকের মধ্যে একটা পাওয়া যেতেও পারে, আবার ঈদ ভ্যাকেশনে ওখানে সিসি ক্যামেরাগুলো সব কাজ করছে কিনা আমি জানি না। ঢাকা শহরে সিসি ক্যামেরা নাকি কাজ করে না, যখন এরকম একটা ঘটনা অনুসন্ধান করতে যাওয়া হয় তখন দেখা যায় কাজ করে না। এই ধরনের ঘটনা আছে। তো এর মধ্যে যদি বের হয়, আমি হলপ করে বলতে পারছি না যে এরা ধরা পড়বে, কারণ অতীত অভিজ্ঞতা এটা বলে না, তারপরেও একটা সম্ভাবনা থেকে যায়, কিন্তু ধরা পড়াটাই কিন্তু সমাধান না এই জায়গায়। আমার কথা হলো যে ওই জায়গায় গিয়ে হত্যাকাণ্ড করে আমি দিনের বেলা বা সন্ধ্যার সময় আমি বের হয়ে চলে আসতে পারবো, এই সাহসটা তার মধ্যে আসলো। এটা হলো নাগরিকদের জন্য আমার উদ্বেগের বিষয়। এটা তার মানে হলো যখন তখন যে কাউকে যখন যেখানে সেখানে খুন করে চলে আসা যাবে। তার মানে কি বিষয়টা আসলে আইন শৃঙ্খলার প্রতি মানুষের আস্থা কম, কিংবা আপনি বলেন যারা এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড করে তারা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা কোথায় কোথায় আছে সেই ব্যাপারে অনেক বেশি ওয়াকিবহাল। এবং এই ধরনের অপরাধীরা তারা নির্ভয়ে বিরাজ করছে এবং বিভিন্ন জায়গা তারা একের পর এক ঘটনা ঘটাচ্ছে, বিচার হচ্ছে না, বড় জোর তারা গ্রেপ্তার হয় আবার ছাড়া পেয়ে যায়। এই ধরনের ঘটনা কিন্তু একের পর আমরা দেখছি। তো এই প্রশ্ন যেটা আপনি আমাকে আগে যে প্রশ্নটা শেষ করতে পারিনি, যে আমার মনে হয় যে অস্ট্রেলিয়া যখন তারা তাদের ওয়েতে, যেমন আমরা আমাদের ক্ষেত্রে মনে করি যে এখানে আমাদের টিম এখানে খেলার মতো পরিবেশ আছে, চলার মতো পরিবেশ আছে, আমরা অনেকটা অভ্যস্ত হয়ে গেছি, আমরা হত্যাকাণ্ডের কথাও ভুলে যাই, আমরা রাস্তায় ছিনতাইয়ের কথা ভুলে যাই, তারপরে আবার ওই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হয়। এটা একটা বাস্তবতা, কিন্তু বাইরের মানুষ তার সেইভাবে দেখে না এবং তাদের নিজস্ব এগুলোকে জাজ করার আলাদা মানদণ্ড আছে, আলাদা। যেমন আমরা যে ভাবে দেখি তারা সেই একই দৃষ্টিতে দেখে না, তাদের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে, তারা যেভাবে দেখে। তবে আমার মনে হয় যে এটা আমাদের ভাবমূর্তিকে আরো প্রশ্নবিদ্ধ করবে, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করবে। এবং অস্ট্রেলিয়া টিমের যে নিরাপত্তা কর্মীরা, এখানে যে নিরাপত্তা যারা দায়িত্বপ্রাপ্তরা যারা ঘুরে যাচ্ছেন, ঘুরে গিয়ে তারা রিপোর্ট দেবেন, সেই রিপোর্টের সঙ্গে এটা যুক্ত হবে। আমি সেটাই বলতে যাচ্ছি যে দেখেন, যখন অস্ট্রেলিয়া এরকম একটা নিরাপত্তাহীনতার প্রশ্ন তুললো, ঠিক তার পরদিনই এরকম একটি ঘটনা ঘটলো। এটা কি আপনি কাকতালীয় হিসেবে দেখবেন নাকি আসলে এটা স্যাবোটেজ বা অন্য? এটা ঘটনাটা হয়তো কাকতাল, কিন্তু অস্ট্রেলিয়ানরা এটাকে কাকতাল হিসাবে নেবে না, এটা তো অ্যাড করবে যে দেখো ওই দেশের অবস্থা এই বলছি, এর মধ্যে এই ঘটনা ঘটেছে। দেখেন দুইটা আলাদা জিনিস, যদিও আমার মনে হচ্ছে এটার সঙ্গে জঙ্গিবাদ যদি না যুক্ত না থাকে। অস্ট্রেলিয়ানরা যেটা বলছে জঙ্গি হামলার আশঙ্কা না, অস্ট্রেলিয়ানরা বলছে যে সীমান্তে মিয়ানমারের সঙ্গে যে উত্তেজনা, ভারতের সঙ্গে যে উত্তেজনা, এইগুলোকে তারা আসলে রিলেট করেছে তাদের নিরাপত্তাহীনতার। এটা আপনার কমন সিটিজেন, ওদের সিটিজেনদের জন্য যে এই রেড অ্যালার্টটা জারি করেন ওটার মধ্যে এটা আছে। আমি বলছি যে বাংলাদেশে যে আপনার অস্ট্রেলিয়ানরা খেলতে আসতে চাচ্ছে সেটার সঙ্গে এটা রিলেট করেছে তারা। এখন এই টিম এরা কি বলছে, এরা বলছে যে এখানে জঙ্গি থ্রেটের একটা তারা দেখেন, এটা অত মানে হালকাভাবে নেওয়ার বিষয় না।
অস্ট্রেলিয়ানরা যখন ওদের ফরেন মিনিস্ট্রি কখন এই সিদ্ধান্তগুলো নেয় যে তার টিম পাঠাবে না, তাদের কাছে তাদের মানে চিন্তা ভাবনা দিয়ে বা তাদের নিজস্ব সোর্সে তো তারা খবরটা নিয়েছে, যদিও তাদের সোর্স এখানে কি, আপনি এই ফাইভ আইজের যে একটা সংগঠন আছে, অস্ট্রেলিয়ানরা কিন্তু নিজস্ব আপনার ইন্টেলিজেন্স এখানে নাই। এখানে তারা ইউজ করে হলো আপনার আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, এই 5টা দেশের সমন্বয়ে তাদের মধ্যে এক দেশের আর দেশের এই গোয়েন্দা সংস্থার তথ্য আদান প্রদান, ফ্রিকোয়েন্সি আদান প্রদান একটা চুক্তি আছে, এটা আজকের থেকে না। যারা অস্ট্রেলিয়ান এজেন্সি যেই জায়গায় নাই সেই জায়গায় আমেরিকান সিআই এর তথ্য ইউজ করে, FBI এর তথ্য ইউজ করে, হ্যাঁ, M15 বা M16 এর তথ্য ইউজ করে ব্রিটেনদের, এটা তাদের নিজস্ব একটা বডি। সেই জায়গা থেকে তারা ইনফরমেশনটা পেয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং তারা এই ইনফরমেশনটা কিছুদিন আগে আপনি যদি দেখেন, শুধু বাংলাদেশের ক্ষেত্রে তারা এই সিদ্ধান্ত ইম্পোজ করেছে খেলতে আসবে না তা না। এই গত সপ্তাহে আপনার মালয়েশিয়াতে তারা এই ধরনের হুমকি পেয়েছে, যে কারণে আপনার জাকার্তা এবং ওই মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, ব্রুনেই, থাইল্যান্ড এই সমস্ত দেশে আপনার ওই রেড অ্যালার্ট তারা দিয়ে দিয়েছে। এটার সঙ্গে যুক্ত হলো যে বাংলাদেশেও তারা তাদের কনসার্ন তো থাকবেই, কেন থাকবে না? আপনি আজকে আপনার কাছে কি মনে হয় হঠাৎ করে অস্ট্রেলিয়ান টিমের উপরই কেন এই হুমকিগুলি আসছে? এটা আমি আসছি ওদের দৃষ্টিভঙ্গিতে আমি বলছি যে আপনি আজকে সুলতানা রহমান, আপনি যদি খবর পান যে অস্ট্রেলিয়ান টিমের উপরই কেন এই হুমকিগুলি আসছে, এটা আমি আসছি ওদের দৃষ্টিভঙ্গিতে আমি বলছি যে আপনি আজকে সুলতানা রহমান, আপনি যদি খবর পান যে আপনার বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলে বোম্বিং হতে পারে, আপনি কিন্তু কনফার্ম কি কনফার্ম না সেই জাজমেন্টে বা সেই ইনভেস্টিগেশনে যাবেন না, আগে আপনি স্কুলে যাও আপনার বাচ্চা বন্ধ করবেন, তারপরে সেটাই আমি বলছি যে অস্ট্রেলিয়ান টিমের উপরে হুমকিগুলি আসলে কেন আসছে, এই জায়গায় কেন আসছে এটার একটা ব্যাখ্যা হতে পারে। আপনার এই একেবারে রিসেন্টলি আপনার সপ্তাহ দুয়েক হলো অস্ট্রেলিয়ানরা আপনার সিরিয়াতে বোম্বিং করছে। সিরিয়াতে যে ISI এর এগেইনস্টে যে আপনার অভিযান চলছে, সেখানে অস্ট্রেলিয়ানরা যুক্ত হয়েছে এবং এই ISI এর কিছু লোকজন, অস্ট্রেলিয়ারও 125 জন আপনার সিরিয়ায় যুদ্ধ করছে। আবার এই অঞ্চল থেকেও কিছু কিছু লোকজন ওখানে যে যাচ্ছে, বাংলাদেশি বংশোদ্ভূতরা যাচ্ছে, খবর পাচ্ছেন কিছু কিছু ব্যক্তি লন্ডন থেকে বাংলাদেশে এসে তুরস্ক হয়ে আপনার IS এর সঙ্গে যুক্ত হচ্ছে। এই ইনফরমেশনগুলো তো আছে এবং এটা বাংলাদেশ সরকারও জ্ঞাত। এখন এই চিন্তাটা এখনো কাজ করতে পারে যে ওই যে জঙ্গি গোষ্ঠীগুলোর ব্যক্তিরা এই দেশে আছে, তারা যেহেতু অস্ট্রেলিয়া আপনার ওখানে ওই বোম্বিং করছে, অভিযানে নেমেছে অস্ট্রেলিয়াকে থ্রেট করার জন্য, এখানে ওই গোষ্ঠীর কেউ না কেউ ঘটনা ঘটাতে পারে। শুধু কি IS এর ব্যাপার, আপনি জানেন যে বাংলাদেশের যে নারী ক্রিকেটার দল তারা পাকিস্তানে গেল, পাকিস্তানে তো জঙ্গি হামলার আপনি জানেন যে আরো অনেক বেশি রিস্কি, মানে সেখানে তো কোনো সমস্যা নেই। কেন সমস্যা না? আমার মনে হয় বাংলাদেশ একটু বেশি সাহস দেখিয়েছে এবং বাংলাদেশের জাতীয় টিম যখন যেতে পারছে না, সেখানে কেন নারী ক্রিকেটারদেরকে পাঠিয়েছে এই ব্যাপারে আমি একমত নয়। আমার মনে হয় এই ব্যাপারে বাংলাদেশের সতর্ক হওয়া উচিত ছিল এবং এখানে না পাঠালে কি ভালো হতো, এই প্রশ্নটির জবাব নিয়ে আমি ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমি প্রশ্ন করে রেখেছিলাম যে আসলে এই নারী ক্রিকেটারদের পাকিস্তানে পাঠানোটা আসলে কতখানি সঙ্গত হলো। ওরা তো চলে গেছে, আমরা আশা করব যে ওরা নিশ্চয়ই ভালোভাবেই ফিরে আসবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাঠানোটা ঠিক হয়নি। কেননা প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানে তো বিভিন্ন কারণে সেখানে তো জঙ্গি তৎপরতা ঘটেছে এবং তারা নারীদেরকে মানে বিশ্ববিদ্যালয় স্কুলে পড়াটাই তারা বিরোধী, মালালার ঘটনা আমরা জানি ইত্যাদি, এবং তারপরে নারীরা ক্রিকেট খেলবে এটা তো তারা মেনে নিতে পারবে না এবং সেই ক্ষেত্রে এবং নারীর বিরুদ্ধে বিভিন্ন রকম বিদ্বেষ আছে। তারপরে বাংলাদেশের ব্যাপার তো আছেই। এখানে কি ক্রিকেট রাজনীতির কোনো ভিন্ন ব্যাপার আছে আসলে? তা তো অবশ্যই, আর না হলে আপনার এখানে যেখানে অস্ট্রেলিয়ার এই যে আপনার ফরমার ক্যাপ্টেন ক্লার্কের বক্তব্য শুনছিলাম এই বাংলাদেশে আসা নিয়ে, যে উনি 10 বছর খেলেছেন, পাকিস্তান যাওয়ার সুযোগই পাননি। হ্যাঁ, এই যে পাকিস্তানে যে খেলাধুলা বন্ধ হচ্ছে, খেলাধুলা শুধু পাকিস্তানে না, এর আগে দেখবেন অস্ট্রেলিয়ান টিম শ্রীলঙ্কা যায়নি LTT এর কারণে, শ্রীলঙ্কান টিম চেন্নাই খেলতে পারে না। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ এটার পার্ট ছিল না কখনোই, এখন বাংলাদেশও সেটার পার্ট হলো, সেটা দুঃখজনক। আর যে বিষয়টা আসছে না যে পাকিস্তানে যাওয়া, অবশ্যই ক্রিকেট রাজনীতি, কারণ আমার দেশের এই মেয়েদেরকে
হ্যাঁ, জেনে শুনে, যেখানে সবাই আপনার আপনি যদি নিরাপত্তাহীনতায় ভোগে। মেয়েদেরকে বলেন তখন একটু আপত্তিজনক হয়, আপনি বলেন যে ক্রিকেটারদেরকে। না না, আমি তো আরেকটু বেশি কনসার্ন, জেন্ডার সেন্সিটিভ হবো, আমি পুরুষ আর মেয়েদেরকে এই জায়গায় আলাদা করব, কারণ পুরুষদেরই আমি পাঠাচ্ছি না নিরাপত্তার চিন্তা করে, তাই তো? এখন আমি নারীদের পাঠাচ্ছি, আপনি যতই ক্রিকেটার বলেন, নারীদের প্রতি আমার একটু সফট কর্নার থেকে আমি কথাটা বলছি, হ্যাঁ, সেটা আরোই পাঠানো উচিত। জেন্ডার বায়াসনেস থেকে বেরোতে পারেন না। হ্যাঁ, না না, সেই জায়গায় এই সরকারের উচিত ছিল এই পলিটিক্সের বাইরে আসা। না, আমি বলছিলাম কি, মানে বৈশ্বিক ক্রিকেটে যদি আপনি চিন্তা করে দেখেন যে উপমহাদেশে এক ধরনের যেই একটা শক্ত অবস্থান, একটা কি বলবো জোটবদ্ধতা ছিল, সেই জায়গাটাতে সাম্প্রতিক সময়ে কি কোনো একটু নড়াচড়া কি হয়েছে কিনা? না না, সেটা ঠিক আছে। তারপরও কিন্তু আমার দেশের স্বার্থটা, আমার না, আমার তো- নাগরিকের স্বার্থটা আমি আগে আচ্ছা, দেখব। আমি বলতে চাই যে কি সে ক্রিকেট রাজনীতি কিংবা ক্রিকেট কূটনীতিতে এটা দরকার হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার নাগরিকের নিরাপত্তা তো আমার কাছে প্রাথমিক ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে যে আমি অন্যের মন জয় করতে গিয়ে, তো আমি আমার অবস্থান কূটনৈতিক বিশ্বে আমার অবস্থান ঠিক করতে গিয়ে আমি আমার কর্মীদেরকে, আমি আমার খেলোয়াড়দেরকে আমরা তো হুমকির মুখে ফেলে দিতে পারি না, ঠেলে দিতে পারি না, কিন্তু সেইটাই দেওয়া হয়েছে। আমরা এ ব্যাপারে আমার মনে হয় যথেষ্ট, যেমন যেটা আমরা আমাদের জায়গা থেকে মনে করছি এবং আমরা মনে করি যে বাংলাদেশে যে ঘটনাই ঘটুক না কেন, বাংলাদেশের মাঠে অস্ট্রেলিয়া দলের খেলার সুযোগ আছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা বাংলাদেশের আছে, এ ব্যাপারটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু অস্ট্রেলিয়ার সরকার এবং তারা কিভাবে দেখছে, তারা কিন্তু তাদের নাগরিকদের নিরাপত্তার প্রশ্নটাই তাদের প্রধান কনসার্ন, এবং এই ব্যাপারটাই তারা বিবেচনা করছে। আমার মনে হয় এইভাবে আমাদেরও বিবেচনা করা উচিত ছিল। পাকিস্তান না কিন্তু না, দেখেন, আশ্বস্ত পাকিস্তানের করেছে। সঙ্গে বাংলাদেশে এখানে মিলালে চলবে না। পাকিস্তানে একের পর এক অ্যাটাক হচ্ছে, এবং হুমকি ঘটেছে। দিচ্ছে, ঘটনা ঘটেছে। বাংলাদেশে কিন্তু এই ঘটনা নেই। বাংলাদেশে আজকে অস্ট্রেলিয়ানরা যে কথা বলছে, হ্যাঁ, এটা তাদের পার্সপেক্টিভতে বলছে, কিন্তু বাংলাদেশে আমরা তো যারা বসে আছি দেখছি, বাংলাদেশে কি এই ঘটনা ঘটেছে বা ঘটার আদৌ ওই ধরনের ক্যাপাসিটি তাদের জঙ্গিদের আছে কিনা সেটা নিয়েও কিন্তু ভাবতে হবে। কিন্তু সেটা আমি আপনি এখানে বসে আলোচনা করতে পারি। আজকে যখন অস্ট্রেলিয়ান সিটিজেন বা অস্ট্রেলিয়ান কোনো খেলোয়াড় বা কোনো অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার বলেন, ফরেন মিনিস্টার বলেন বা এজেন্সির লোকজন, তারা যখন বলবে, তারা তো তাদের মতো করেই চিন্তা করবে যে না, এই হুমকির মুখে আমি কেন যাব। রাইট, হ্যাঁ, আমাদের সেটা convince করার দায়িত্ব আমাদের সরকারের। সালমার টিম নিরাপদে বাড়িতে ফিরে আসবে, দেশে ফিরে আসবে, আমরা আসলে সেই মানে কামনাই করছি। কিন্তু আমরা এখন একটু বিদায় নিব, কিন্তু তার আগে আমি ব্যক্তিগতভাবে খুবই এক্সাইটেড মঙ্গলে আর কি যে পানি পাওয়া গেছে এটা নিয়ে, সেই মঙ্গলের ছবিগুলি দেখব। তার আগে দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনার